সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের যেসব বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা সবাই খাতা কলম এবং বই সাথে নিয়ে আমার এই ক্লাসটি দেখতে বসবে এবং আমি যা যা লেখাবো, যা যা বলবো, তুমি কি করবে? নোট করে নিবে। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম অধ্যায়ে কি আছে তোমার দেখা যায়। প্রথম অধ্যায় আছে মূলদ এবং অমূলদ সংখ্যা। আমি আগেই লিখে রেখেছি শিরোনামটা, মূলদ এবং অমূলদ সংখ্যা। এরপর দেখো, আমরা শুরু করার আগে তোমাদের আমি বোর্ডের উপরে কিছু বিষয় লিখে রেখেছি, দেখো একটু আলোচনা করি যে আমি এখানে কি কি লিখছি। দেখো যে এখানে লিখছি এটা কত 5, এটা কত 8, এটা -3, এটা কত 5.2, এটা কত 4/3, এটা কত 2/5, 3/1। এরপরে তোমাদের মধ্যে এই চিহ্নটা একটু নতুন লাগতে পারে তোমার, কারণ আমাদের আলোচ্য বিষয় আছে ওইটা নিয়ে, কিন্তু আমি শুরু করছি আগে একটু লিখে যে তোমাদের এই চিহ্নটা একটু বলি। এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। কিসের চিহ্ন বলো? এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। তাহলে আমরা আপাতত বর্গমূলের বিস্তারিত আলোচনা করব। আপাতত দেখলাম যে বর্গমূলের চিহ্নটা এইভাবে, ইংলিশে বলা হয় রুট, অনেক পাবা, অনেক ব্যবহার করবা। তাহলে এইটা হচ্ছে আমাদের বর্গমূলের চিহ্ন। তাহলে আমি করলাম কি, বর্গমূল 9, অর্থাৎ 9-এর বর্গমূল। এটা দ্বারা কি বোঝায় তোমার? 9-এর বর্গমূল। এটা বলা হয় 5-এর বর্গমূল। তাহলে এখন তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো যে ক্লাসটা শুরু করার আগেই আমি কি করলাম, তোমাদের এই 5, 8, -3, 5.2 এইগুলো দেখাইলাম কেন? অবশ্যই এর কারণ আছে। তোমরা আসলে কি এগুলো বলতে পারো আসলে এগুলো কি? এগুলোকে আমরা কি বলি? দেখো বলতে পারো কিনা? হ্যাঁ, এগুলোকে আমরা কি বলি? আমরা বলি সংখ্যা। কি বলি? সংখ্যা। তাহলে এখন দেখো, সংখ্যার মধ্যে আবার কত ধরন, ঠিক না? সংখ্যার মধ্যে এই যে 5 লিখলাম, 8 লিখলাম, আর এটা লিখলাম কি -3, এটা লিখলাম 5.2, এটা 4/3 লিখলাম, এই উপরের লব আবার 2/5। এই প্রত্যেকটার মধ্যে কিন্তু আসলে একটু একটু কি আছে তোমার পার্থক্য আছে। এই যে 9-এর উপরে বর্গমূল দিলাম, তার মানে 9-এর বর্গমূল বোঝায়। এটা দ্বারা কি বোঝায়? 5-এর বর্গমূল বোঝায়, ঠিক না? তাহলে এই যে সংখ্যাগুলো তুমিও তোমার খাতায় কি করবা, আমি যে কয়টা লিখছি তুমি লিখবা, কারণ আমার এই লেখার থেকেই তুমি আবার রিভিশন দেবা যে আমি কি বলছি, তোমাকে কি শিখাইছি, সেটা আবার তুমি কি করবা, রিভিশন দেবা। সপ্তম শ্রেণীর অনেক ব্যাপক বিস্তারিত কিন্তু আলোচনা তোমার এখানে নাই, তবে তোমার এই ধারণাটা থাকা লাগবে। তুমি সপ্তম শ্রেণী থেকে যখন অষ্টম শ্রেণী, নবম শ্রেণী আরো উপরের ক্লাসে উঠবা, তখন এই বিষয়, এই মূলদ অমূলদ এই বিষয় নিয়েই কিন্তু তোমার বিস্তারিত আলোচনা আসবে। তখন যদি তোমার এই মানে যে বেসিক জ্ঞানটা এটা যদি তোমার না থাকে, তখন দেখা যাবে কি কঠিন হয়ে পড়বে তোমার পড়ালেখাটা, গণিতটা একটু কঠিন হবে। আমি দেখো এই সংখ্যাগুলো লেখার মানে, দেখো এই যে আমাদের সংখ্যা, এইটা কিন্তু লিখলাম কি আমি 5, কিন্তু এটাকে আমরা বলি কি, এই যে 5, 8, 3, এই তিনটার সংখ্যাকে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বলি, কারণ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে অংশ বিশেষ না, আস্থার সংখ্যা যেটা আমরা বলি পূর্ণ। তাহলে এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার এই পূর্ণ সংখ্যার মধ্যে আবার পার্থক্য আছে। দেখো এই 5 কিন্তু এখানে কি প্লাস, আমরা জানি না 6-এ আমরা প্লাস মাইনাস শিখছি প্রত্যেকটা পদের বা সংখ্যার সাইনের হিসাব। তাহলে দেখো এটা প্লাসের, কিন্তু তার মানে এটা ধনাত্মক সংখ্যা। এটা কি 8, এটাও কি ধনাত্মক। আবার এই 3 কি তোমার ঋণাত্মক সংখ্যা। আবার এই যে ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা গেল, পূর্ণ সংখ্যার পরে আবার আমাদের কি আছে দেখো, এই যে 5.2, তার মানে পূর্ণ হয়েছে 5, এরপরে আবার কিন্তু 0.2 আবার একটা অংশ বিশেষ আছে। তাহলে এটা কিন্তু আবার একটা বলি ভগ্নাংশ, আবার এটাকে বলি কি দশমিক ভগ্নাংশ, ঠিক না? এরপরে এটা কি আমার 4/3, তার মানে 4/3 বলতে কি বুঝাইছে? দেখো উপরের লব নিচে হর, এটাকে আমরা, এটাও ভগ্নাংশ, এটাকে বলি দশমিক ভগ্নাংশ। দেখো নিচের ক্লাসে তোমরা পাইছো, এটাকে বলি সাধারণ ভগ্নাংশ, এটাও সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। এর মধ্যে আবার ভগ্নাংশের মধ্যে পার্থক্য যে এটার লব ছোট হর বড়, তাহলে এটাকে বলি আমরা প্রকৃত ভগ্নাংশ।
এটা কি, এটা লব বড়, এটা প্রকৃত। কেন একটা জিনিস যদি 4 ভাগের 3 ভাগ আমরা বলি, তাহলে কিন্তু একটা জিনিস 4 ভাগ করে একজনকে কি করা যায়, 3 ভাগ দেওয়া যায়, এই হিসাব মনে রাখবা। তাহলে এর জন্য এটাকে প্রকৃত বলা হয়। সত্যিকারে আর কি এটা সম্ভব, কিন্তু একটা জিনিস 2 ভাগ করে কি 5 ভাগ দেওয়া সম্ভব? কথার কথা, এইভাবে চিন্তা করো। তাহলে এইটা যদি হয় যে 2 ভাগের 5 ভাগ, কিন্তু একটু কেমন মনে হয়, অপ্রকৃত মনে হয়। তাহলে এটা মনে রাখবা, লব যদি আমাদের বড় হয় আর ছোট হইলে এটা হচ্ছে অপ্রকৃত, এটা কিন্তু প্রকৃত। এখন আমরা আসি, এই যে রুটের মানে বর্গমূল দিলাম 9, এটা এক ধরনের সংখ্যা, এটার বিস্তারিত আলোচনা আমি আমার ক্লাসটা নিচে এই বর্গমূলের বিষয় নিয়ে। তা তোমার দেখালাম এই ধরনের একটা সংখ্যা হয়, এই ধরনের একটা সংখ্যা হয়। এই যে সংখ্যাগুলোই আসলে এই সংখ্যাগুলো, এইটা পূর্ণ সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যা, এই পূর্ণ সংখ্যার ভিতরে ধনাত্মক এই দুইটা, এটা ঋণাত্মক, আবার এইগুলো ভগ্নাংশ, এই ভগ্নাংশের ভিতরে এটারে বলা হয় দশমিক ভগ্নাংশ, এটা এগুলোর বলা হয় সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশের মধ্যে আবার প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, তোমরা জানো আবার কি আছে, মিশ্র ভগ্নাংশ আছে। আমি যদি লিখতাম 3 সমস্ত 2 এর 1, তাহলে এটা কি হতো তোমার, এটা আবার মিশ্র ভগ্নাংশ, এটা পূর্ণ অংশ আছে আবার ভগ্নাংশ আছে 2 এর 1। তাহলে এই যে সংখ্যা তোমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে আসছো, এই সংখ্যাগুলোকে আসলে কি বলা, এগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে আশা করি তোমরা এই সংখ্যাগুলো লেখছো খাতায়, নাকি? খাতায় লেখবা, কিন্তু দেখবা, শুধু তাকাই তাকাই ক্লাস দেখলেই কিন্তু শেখা যাবে না, সাথে সাথে তোমার কি করতে হবে, লিখতে হবে খাতায়। তাহলে এইগুলো লেখার পরে আমি এই বর্গমূল চিহ্ন এটাও জানলাম, এর বিস্তারিত আলোচনা আমরা করব। তাহলে আমরা এই সংখ্যাগুলো লিখছি। এখন দেখো এই যে সব সংখ্যা, যত ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, প্রকৃত, অপ্রকৃত, তারপর কোন সংখ্যার বর্গমূল, 9 এর বর্গমূল, 5 এর বর্গমূল, তারপর কি, এই সব সংখ্যাগুলোকে একসাথে বলা হয় বাস্তব সংখ্যা। কি বলা হয় তোমার? তাহলে সর্বপ্রথম তুমি জানবা কি, বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আবার 2টা ভাগে ভাগ করছে, সমস্ত বাস্তব সংখ্যাকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। তোমরা একটু এই কথাটা একটু লিখে রাখো। আমি বাস্তব সংখ্যার বিস্তারিত আলোচনা করব না, কিন্তু এই যত সংখ্যা দেখলা সবই কি আমাদের বাস্তব সংখ্যা। এখন তুমি মাথায় রাখবা, এই যে বাস্তব সংখ্যাগুলোর 2টা ভাগ, বাস্তব সংখ্যাগুলোরই আমরা কি করছি, 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূলদ আর অমূলদ। তা তোমার এই বইয়ের আলোচনা হয়েছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। তাহলে তুমি এটা একটু লিখে নাও যে এইভাবে বাস্তব সংখ্যাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, আরটা কি তোমার অমূলদ সংখ্যা। এখন এই মূলদ সংখ্যা কোনগুলো আর অমূলদ সংখ্যা কোনগুলো, আমি তো জানলাম সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। ওই বাস্তব সংখ্যার ভিতরে কোনগুলো মূলদ সংখ্যা, কোনগুলো অমূলদ সংখ্যা, এইগুলো আমাদের বোঝা দরকার। আর বন্ধুরা, এই মূলদ এবং অমূলদ সংখ্যা যদি তুমি বুঝতে চাও, তাহলে আমাদের আগে কিছু বিষয় জানতে হবে, আরো কিছু নলেজ আমাদের কি করতে হবে, আরো কিছু নলেজ অর্জন করতে হবে। তারপরে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আমি শেষে একদম কোনগুলো মূলদ কোনগুলো অমূলদ সেটা আলোচনা করব। তাহলে আশা করি প্রথমে মনে রাখো, তাহলে বাস্তব সংখ্যা, এই যে বাস্তব সংখ্যাটা তোমরা খাতায় লেখো, যে সব সংখ্যাগুলোই আমরা জানি কি বাস্তব সংখ্যা, আমরা যেগুলো মোটামুটি এখন হিসাব করছি, তার ভিতরে বাস্তব সংখ্যা সব সংখ্যাকে 2টা ভাগে ভাগ করেছে, একটা মূলদ সংখ্যা এবং একটা অমূলদ সংখ্যা। তাহলে তোমার বইয়ের প্রথম অধ্যায়ের যে আলোচনা মূলদ এবং অমূলদ সংখ্যা, এই বাস্তব সংখ্যা, টোটাল বাস্তব সংখ্যার মূলদ অমূলদ সংখ্যার হিসাব নিকাশ কি কি করা যায় এই সব নিয়ে আলোচনা। তাহলে আমরা এটা মূলদ অমূলদ পরে বিস্তারিত আলোচনা করব। এটা বোঝার জন্য আমার যে বিষয়গুলো দরকার সেগুলো আমি একটু আলোচনা করি, সেগুলো দেখো তোমরা। প্রথমে আমি এখানে লিখছি কি, আলোচ্য বিষয়গুলো একটু দেখে কি কি শিখবো আমরা আজকের ক্লাসে। আজকের এখানে আমি প্রথমে লিখছি সংখ্যা, তারপর লিখছি বিভেদ্যতা। এই বিভেদ্যতা বলতে কি বোঝায়, সংখ্যা বলতে কি বোঝায়, এ তোমার আগেরই ধারণা থাকার কথা। তারপর আমরা দেখব গুণনীয়ক ও গুণিতক, মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। এরপরে আমাদের এই তোমাদের বইয়ের বিষয় বর্গ ও বর্গমূল, আর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা ও এর ধর্ম। তাহলে এই বিষয়গুলো আমরা জানবো। তাহলে এখন আমরা প্রথমে কি জানবো বলো? প্রথমে জানবো সংখ্যা। তাহলে সংখ্যা কি? এই যে কিছু আগে বললাম সংখ্যা, অনেক সংখ্যা দেখাইলাম, বাস্তব সংখ্যা। এখন আমরা একটু এই সংখ্যাগুলোর ভিতর থেকে আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে এখন তোমরা বলতে পারো, তাহলে এই সংখ্যার মধ্যে আবার স্বাভাবিক সংখ্যা কথাটা কি? আমরা শিখলাম বাস্তব সংখ্যা, তারপরে মূলদ অমূলদ। এই বাস্তব সংখ্যা, তারপরে মূলদ
অমূলদ, আবার মূলদের ভিতরে আবার একটা সংখ্যা আছে, বলি আমরা স্বাভাবিক সংখ্যা। সেই স্বাভাবিক সংখ্যা কোনগুলো? আমরা যে এই সংখ্যা বিবেচ্যতা, গুণনীয়, গুণিতক, মৌলিক যৌগিক সংখ্যা, বর্গমূল নির্ণয়টা আমরা স্বাভাবিক সংখ্যায় শিখবো, স্বাভাবিক সংখ্যা ছাড়াও শিখবো। তাহলে প্রথমে অবস্থায় আমরা কি স্বাভাবিক সংখ্যার বর্গমূল শিখবো। এরপর পূর্ণবর্গ সংখ্যা আমাদের কোনগুলো? এই স্বাভাবিক সংখ্যার ভিতরেই। এর জন্য আমাদের এখানে আবার একটু স্বাভাবিক সংখ্যা সম্পর্কে, এই সংখ্যার স্বাভাবিক সংখ্যা সম্পর্কে। সংখ্যা কথাটা আমার আর বিস্তৃত আলোচনার কিছু নাই, তুমি জানলা যে সংখ্যা, তারপরে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে শিখছো আমাদের 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা, এই যে সংখ্যাগুলো শিখছি এগুলা। তাহলে এখানে আমি একটু স্বাভাবিক সংখ্যা শব্দটা একটু বলতে চাই যে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা কিন্তু আবার মূলদ সংখ্যার একটা প্রকার, তার মধ্যে একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখি কি কি আছে। আমরা 1 থেকে শুরু করে 1 2 3, তোমরা একটু নোট করে নেবা কিন্তু, যে 3 4 এরকমের যে সংখ্যাগুলো আমরা বলি, এই যে এদের কি আমরা বলি কি, ওই যে গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, মানে আমরা সংখ্যা হিসাবে হিসাব করি, এটাকে বলি কি আমরা স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যার শুরুটা কত? 1, একের পরে 2 3 4, আমাদের কিন্তু -1 -2 স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না। 1 থেকে শুরু করে তারপরে এগুলো হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন আমরা এই যত হিসাব করব, এই স্বাভাবিক সংখ্যা আমাদের 1 অঙ্কের হইতে পারে, 2 অঙ্কের হইতে পারে, 3 অঙ্কের হইতে পারে। আমি যদি 332 লিখি, দেখো একটা সংখ্যা 332, তাহলে এটা একটা সংখ্যা। এই সংখ্যাটা কি সংখ্যা? এটা একটা স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা এখন আমরা শিখবো যে আমরা স্বাভাবিক সংখ্যা কিন্তু বুঝতে পারলাম যে 1 থেকে শুরু করে একদম অসীম, কোনো শেষ নাই। কিন্তু 1-এর পরে তুমি গোনা শুরু করবা, এরপরে কিন্তু আর শেষ সংখ্যা পর্যন্ত দাঁড়িয়ে পৌঁছতে পারবা না। এই সব সংখ্যাগুলোই হয়েছে কি স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যাগুলো বিবেচ্যতা বলতে কি বোঝায়, অর্থাৎ আমি একটা স্বাভাবিক সংখ্যা দ্বারা যদি আরেকটা স্বাভাবিক সংখ্যারে ভাগ করি, যদি তোমরা নিচের ক্লাসে অবশ্যই ভাগ করছো, বিবেচ্যতা বোঝা দরকার। তারপরে আমার এখানে কি একটু আলোচনা করতে হবে, কারণ তোমাদের একটু হয়তো অনেকের মনে নাও থাকতে পারে, এর জন্য আলোচনা করতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা বুঝতে পারছি যে স্বাভাবিক সংখ্যা 1 অঙ্কের হইতে পারে, 2 অঙ্কের হইতে পারে, মানে ধনাত্মক যে সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যাগুলো, এগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। এইখানে আমরা একটু স্বাভাবিক সংখ্যার বিবেচ্যতা নিয়ে আলোচনা করতে চাই। সংখ্যা কিন্তু তোমার এই যে দশমিক সংখ্যা, যদি বলে 1.2, এটাও সংখ্যা। ওই যে ভগ্নাংশ, ওই যে বাস্তব সংখ্যা যা দেখাচ্ছি সবই সংখ্যা। আমার এই সংখ্যার হেডিং কিন্তু সব আসবে। এরপরে আমি সংখ্যা থেকে আবার একটা স্বাভাবিক সংখ্যার কথা বললাম, যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখন ওই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো বিবেচ্য কিনা এই সংখ্যাটা, সেটা আমার বুঝতে হবে। এখন বিবেচ্যতা বলতে কি বোঝায়? বিবেচ্যতা বলতে বোঝায় একটা সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে, মানে ভাগশেষ থাকবে না, একদম মিলে যাবে, একটা ভাগফল আসবে, পূর্ণ একটা ভাগফল আসবে, ওইটাকে বলা হয় বিবেচ্যতা। কিভাবে আমি একটু দেখাই, তোমার ছোট অঙ্ক দিয়ে আমার দেখাই। আমি একটা 12 সংখ্যা লিখলাম, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা? 2 দ্বারা। দেখো এই যে 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে ভাগ করি কত আসে? তাহলে ভাগ করলে আসে 12। এই যে এইভাবে আমরা ভাগ করি না, এখন কয় ঘরের নামটা পড়ি? 2 ঘরের। তাহলে 2 ঘরের নামটা পড়তে যাই আমরা দেখলাম কি 2 6 দুগুণে কত? 2 1 2 2 দুগুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে কত? 10, 2 6 গুণে কত? 12। তাহলে আমরা এখানে বলি কি 2 6, এখানে কত? 12। অর্থাৎ আমি ভাগ করতেছি 2 দ্বারা। তাহলে এখানে দেখো ভাগশেষ কিন্তু কিছু থাকলো না। তাহলে আমার ভাগফল কত হলো? এটা হচ্ছে ভাগফল, কি ঠিক না? তাহলে এই যে ভাগফল 6 আসছে, ভাগশেষ 0 আসছে, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা বলি কি এই যে 12 সংখ্যাটা 2 দ্বারা বিবেচ্য। তার মানে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, এটাকে বলা হয় ভাগশেষ 0 থাকে, এটাকে বলা হয় নিঃশেষে বিবেচ্য বলে, অর্থাৎ শেষে কিছু থাকে না। মনে হয় তোমরা বুঝতে পারছো যে বিবেচ্য বলতে কি বোঝায়, নিঃশেষে বিবেচ্য। বিবেচ্যতা বলতে আমরা বুঝবো কি কোনো ভাগশেষ থাকবে না, একটা পূর্ণ ভাগফল আসবে, পূর্ণ সংখ্যার একটা ভাগফল আসবে, এটাকে বলা হচ্ছে বিবেচ্যতা। এখন আমাদের বুঝতে হবে যে আমরা 2 দ্বারা কোন সংখ্যারে ভাগ করলে মেলবে। দেখো আমি তো 12 কি করছি, তোমার 12 আমি 2 দ্বারা ভাগ করছি, তারপর দেখছি ভাগফল 6 আসছে, ভাগশেষ 0 আসছে, এরপরে আমরা বুঝতে পারছি কি তাহলে 12 2 দ্বারা কি বিবেচ্য। কিন্তু তার আগে তো আমরা বুঝতে পারি না। এখন আমাদের শিখতে হবে যে আমরা সংখ্যাটা দেখব, তারপরে জানবো যে এই সংখ্যাটা অন্যান্য সংখ্যা দ্বারা বিভেদ্য কিনা, সেটা আমার জানতে হবে। 6-এ তোমাদের আলোচনা ছিল, তারপরও আমি আলোচনা করব, কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতায় দেখছি যে 6-এ ছিল, কিন্তু তোমার 8 9 10 উপরের ক্লাসে উঠছেও কি এটা পারে না। কিন্তু আজকের থেকে মাথার মধ্যে রাখবো, আমার এটা মাথায় রাখতেই হবে, জানতে হবে। শুধু ওই এক ক্লাসের জন্যই আমরা পড়ি না যে আমি ওই ক্লাস থেকে 6 থেকে 7-এ উঠবো, ওই আমি এই 7-এ ওঠার জন্যই মনে হয় আমার ওই পড়ালেখা ছিল, এইটা কখনোই ভাববা না বন্ধুরা। তাহলে কিন্তু আর লেখাপড়া তোমার
স্থায়ী হবে না, আর তাহলে তোমার কিন্তু জ্ঞান বৃদ্ধি পাবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখবো 2 দ্বারা কোন সংখ্যা বিবেচ্য। অবশ্যই তুমি জানো যে 2 দ্বারা বিবেচ্য, আমি একটু এখানে সংক্ষেপে লিখবো, তোমরাও খাতায় লিখবা। 2 দ্বারা, তাহলে 2 দ্বারা আমরা বিবেচ্য, আমি এইভাবে সংক্ষেপে লিখলাম। 2 দ্বারা বলতে আমি কি বুঝেছি, বিবেচ্য সংখ্যা কোনটা সেটা বুঝবো নাকি। তাহলে 2 দ্বারা বিবেচ্য হবে কোনগুলো, 2 দ্বারা বিবেচ্য হবে যে সকল সংখ্যাটা তোমার 2 অঙ্কের হোক, 3 অঙ্কের হোক, 4 অঙ্কের হোক, যাই হোক, তুমি দেখবা শেষের যে আমরা একক দশক বলি, ওই যে ডান দিক থেকে আমরা বলি না একক দশক, তার শেষের অঙ্কটা কি আছে, শেষের অঙ্কটা যদি কি থাকে, শেষের অঙ্ক আমি কিন্তু তোমাকে বলতে চাই, এখানে সংক্ষেপে লিখবো, শেষে যদি কি থাকে, জোড় অঙ্ক থাকে, 0 অথবা কি জোড় অঙ্ক, এটা মাথায় রাখবা, জোড় অঙ্ক। তাহলে জোড় অঙ্ক আমরা জোড় বিজোড় সংখ্যা চিনি না, 1 3 5 7 এগুলো হচ্ছে কি বিজোড় সংখ্যা, 2 4 কি 2 4 6 8 এগুলো হচ্ছে কি জোড় সংখ্যা। তাহলে যদি শেষের অঙ্কটা কি থাকে, জোড় অঙ্ক থাকে, অঙ্ক এবং সংখ্যা অবশ্যই তোমরা জানো, আমার 6 এর ক্লাস আছে প্রথম অধ্যায়, দরকার ওইটা দেখবা, তাহলে অঙ্ক সংখ্যার ব্যাপক ধারণা তুমি পাবা। তাহলে শেষের অঙ্কটা, শেষে যদি 0 থাকে অথবা জোড় অঙ্ক থাকে, তাহলে ওই সংখ্যাটা আমাদের কি হবে, 2 দ্বারা নিঃশেষে বিবেচ্য হবে। তোমরা এইভাবে লিখবা খাতায়, লিখে তারপরে বুঝবা। আমি একটা উদাহরণ দিই, 3 0 8, এখানে কত লিখছি 308। এখন যদি বলি এটা 2 দ্বারা বিবেচ্য কিনা, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ 0 হবে কিনা, অর্থাৎ নিঃশেষে বিবেচ্য হবে কিনা, তখন তুমি বলতে পারবা যে শেষের অঙ্কটা কত আছে, 8 আছে। তাহলে 8 কি জোড় না বিজোড়, অবশ্যই জোড়। তাহলে আমি বলতে পারি এটা আর ভাগ করে দেখা লাগবে না যে আমি 2 দ্বারা ভাগ করে দেখি তারপরে নিঃশেষে বিবেচ্য কিনা সেটা বলি, এটা না। আশা করি বিবেচ্য শব্দটা বলছো, তাহলে 2 দ্বারা কথাটা আমরা কিভাবে বুঝবো, শেষের অঙ্কটা দেখবো কত আছে, শেষের অঙ্কটা কত আছে, এখানে 8 আছে। 8 কি জোড় না বিজোড়, যদি জোড় হয়ে থাকে, এই যে জোড় অঙ্ক যদি হয়, তাহলে কি হবে, 8 একটা অঙ্ক না, হ্যাঁ, তাহলে এটা কি হবে 3 দ্বারা বিবেচ্য হবে। আবার শেষে যদি তোমার 5 3 8 0, এটা কত, একক দশক শতক হয় 5380। এখন এই সংখ্যাটা 2 দ্বারা বিবেচ্য কিনা যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে তুমি ভাগ করে দেখবা না কিন্তু বন্ধুরা, তুমি শেষের অঙ্কটা দেখবা কত আছে, শেষের অঙ্কটা 0 আছে, তার শেষের অঙ্কটা 0 আছে, এই যে লেখা আছে 0 অথবা জোড় অঙ্ক হইলে কি হবে, 2 দ্বারা বিবেচ্য হবে। এখন তোমার ভাগফল যে যা হয় হোক, কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, এটাকে বলা হয় বিবেচ্যতা। আশা করি তোমরা বুঝতে পারছো 2 দ্বারা বিবেচ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। শেষের অঙ্কটা দেখবো কি আছে, 0 অথবা জোড় অঙ্ক আছে কি। এরপর আমরা দেখবো 3 দ্বারা বিবেচ্যতা। তোমার কিন্তু অনেক জায়গায় লাগবে এই কথাগুলো, 3 দ্বারা বিবেচ্যতা, 3 দ্বারা বিবেচ্যতা। এইবার সরি, আমার 3 দ্বারা বিবেচ্যতা আমার লেখা দরকার নাই, 3 দ্বারা আমার সংক্ষেপে লাগবে এটা নাকি। তাহলে 3 দ্বারা কি, 3 দ্বারা হবে কি, 3 দ্বারা হচ্ছে আমাদের ওই সংখ্যাটার ভিতরে কয়টা অঙ্ক আছে। অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য আমার ষষ্ঠ শ্রেণীর প্রথম ক্লাস দেখবা, একদম 1 নং ক্লাস যেটা ছিল আমার, ওইটা দেখবা। তাহলে 3 দ্বারা বিবেচ্য, 3 দ্বারা বলবো কি, অঙ্ক যে কয়টা আছে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিবেচ্য হয়, তাহলে আমি এখানে তোমার সংক্ষেপে লিখবো অঙ্কগুলোর যোগফল। আমি কিন্তু এখানে একটা পুরো তোমার লিখবো না, আমি আলোচনা করবো, এই লেখাটুকু দেখলেই যাতে তোমার কি মনে পড়ে যে আমি অঙ্কগুলোর যোগফল দ্বারা তোমার কি বুঝাইছি। অর্থাৎ একটা সংখ্যা যদি দেওয়া থাকে 1 8 তারপরে কি 6, এটা কত আছে 186। এখন এই সংখ্যাটা 3 দ্বারা বিবেচ্য কিনা সেটা দেখার জন্য আমি এখানে লিখছি কি, 3 দ্বারার সামনে লিখছি কি অঙ্কগুলোর যোগফল, আর কিছু লিখি নাই কিন্তু, কারণ আমরা সব কথা লিখবো না। তাহলে অঙ্কগুলোর যোগফল দ্বারা আমরা কি বুঝবো পুরোটা, যে এই সংখ্যাটার ভিতরে অঙ্ক আছে কয়টা, অঙ্ক আছে দেখো 3টা, 6 8 1। তাহলে যোগ করো, 8 আর 6 কত 14, তাহলে 14 আর 1 কত 15। এই যে এই অঙ্কগুলোর যোগফল 15 হইছে, এইটাকে এখন তুমি 3 দ্বারা দেখো, 3 ঘরের নামটা পরে দেখো যে 15 হয় কিনা, 3 5 কত 15। তাহলে এই যে হিসাবটা আসলো যে 15, আমরা কিন্তু 15 রে 3 দ্বারা ভাগ করলে মিলছে। 15টা আসলো কিভাবে, তোমার আসছে এই যে 186 তে যে কয়টা অঙ্ক আছে এই অঙ্ক কয়টার যোগফল। তাহলে যেহেতু অঙ্ক কয়টার যোগফল 15, 15 রে 3 দ্বারা ভাগ করলে মেলে, তাহলে 186 ও 3 দ্বারা ভাগ করলে কি মেলবে। একটু সাথে সাথে একটু তোমার এখানে বলে যাই যে 3 দ্বারার যে নিয়ম আর 9 দ্বারার কিন্তু একই নিয়ম। তাহলে এর জন্য আমি 3 এর সাথে সাথে আমি কি 9 দ্বারার ক্ষেত্রেও কি হবে তোমার 9,
9 এর ক্ষেত্রে 9 দ্বারা এটাও কি হবে এই অঙ্কগুলোর যোগফল। আশা করি অঙ্কগুলোর যোগফল দ্বারা আমি কি বুঝাইছি এটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ ওই সংখ্যাটার মধ্যে যে কয়টা অঙ্ক থাকবে অঙ্ক কয়টা যোগ করবা, যোগফল যে সংখ্যাটা হবে ওইটাকে দেখবা 3 দ্বারা অথবা 9 দ্বারা ভাগ করলে মেলে কিনা। যদি 3 অথবা 9 দ্বারা ভাগ করলে মেলে মানে 3 দ্বারা আলাদা তাহলে ওইটা 3 দ্বারা বিবেচ্য। যদি দেখো 9 দ্বারা মেলে তাহলে বলবো ওইটা 9 দ্বারা কি বিবেচ্য, ভাগ করলে মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কি বুঝতে পারছি আমরা কত 3 দ্বারা আর 9 দ্বারা। এইবার আমরা শিখবো 4 দ্বারা এবং কি 4 এবং শিখবো আমরা 4 এর পরে 5, 4 আর 5 দ্বারা শিখবো যে কোনটা কোনটা বিবেচ্য হয় নাকি। এখন আমরা দেখো 4 দ্বারা যদি আমরা বিবেচ্য বলতে যাই তাহলে কি লাগবে, 4 দ্বারা বিবেচ্যতা হচ্ছে আমাদের বিশেষ করে এরপরে 4 তোমরা হয়তো এগুলো লেখছো 2 দ্বারা বিবেচ্য কোনটা 3 দ্বারা বিবেচ্য কোনটা, আমি মুছে ফেলাই। তারপরে 9 দ্বারা শিখছি, এখন আমরা 4 দ্বারা শিখবো আর শিখবো 5 দ্বারা। 4 আর কত 5, এরপরে 6 দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা দেখো 4 দ্বারা কোন সংখ্যা বিবেচ্য হবে। আমি কিন্তু বিবেচ্য তাই কথাটা তোমার জানা থাকা লাগবে কিন্তু অঙ্ক করতে হইলে। তাহলে 4 দ্বারা কোন সংখ্যা বিবেচ্য হবে, 4 দ্বারা নিয়ম হইছে যদি শেষে কি থাকে তোমার, যদি এরকমের হয় যে একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিবেচ্য হয় তাহলে কি হবে ওইটা 4 দ্বারা বিবেচ্য হবে। আর একটা হচ্ছে একক দশক উভয় স্থানে যদি শূন্য থাকে, কি থাকে শূন্য। কথাটা একটু সুন্দর করে দেখো যে একদম 4 দ্বারা বিবেচ্য হিসাব হইছে যে একক দশক স্থানীয় যদি এখানে কি হয় শেষের অঙ্ক দুইটা যদি 4 দ্বারা হইছে কি শেষের অঙ্ক দুটি 4 দ্বারা বিবেচ্য হলে শেষের অঙ্ক দুইটি অঙ্ক দ্বারা গঠিত, এরকম লিখতে পারো তুমি, দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। আমি আর কিছু লিখব না, শুধু এইটুকু লিখবো গঠিত সংখ্যা। অথবা এখানে আরেকটু এরকম মাথায় রাখবা, অথবা শেষের দুইটি অঙ্ক শূন্য হলে, শেষের দুইটি অঙ্ক শূন্য হবে। আমি একটু দেখাবো আর ভাগ করে দেখাবো না কিন্তু। তাহলে মানে 4 এর জন্য তোমার দুইটা অপশন আছে। একটা হচ্ছে তুমি দেখবা শেষের যে দুইটা অঙ্ক আছে ওই অঙ্ক দুইটা দ্বারা যে সংখ্যাটা হয় সেটা 4 দ্বারা বিবেচ্য কিনা। যদি সেটা 4 দ্বারা বিবেচ্য হয় তাহলে ওই সংখ্যাটাও কি হবে 4 দ্বারা বিবেচ্য হবে। অথবা দেখবা শেষের দুইটা অঙ্ক দুইটা শূন্য আছে কিনা, দুইটা অঙ্ক দুইটা শূন্য কিনা, মানে শেষের দুইটা শূন্য কিনা অঙ্ক একক এবং দশক স্থানে, তাহলে ওইটাও কি 4 দ্বারা বিবেচ্য। একটু উদাহরণ হিসেবে তোমার দেখাই, 4, 8, 9, 1, 2, তাহলে শেষের অঙ্ক দুইটা কত 12, তাহলে 12 4 দ্বারা বিবেচ্য, 3 4 12, তাহলে এটা কি 4 দ্বারা বিবেচ্য হবে। আবার যদি হয় 5, 3, 7, 0, 0, শেষের অঙ্ক দুইটা কি দুইটা শূন্য, অতএব এটা 4 দ্বারা বিবেচ্য হবে। আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু এখানে পুরো কথা লিখি নাই, শেষের দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এইটাই বুঝবা যে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিবেচ্য হয় তাহলে ওইটা 4 দ্বারা বিবেচ্য হবে পুরো সংখ্যাটা, আর যদি শেষের দুইটা অঙ্ক কি থাকে শূন্য হয় তাহলে ওইটা 4 দ্বারা বিবেচ্য হবে। এরপরে আমরা আসি 5 দ্বারা কোন সংখ্যাটি বিবেচ্য। এরপর কোনটা 5 দ্বারা। তাহলে আমরা যদি 5 দ্বারা বিবেচ্য জানতে চাই তাহলে আমার কাজটা হইছে যে শেষের অঙ্ক কি আছে, শেষের অঙ্ক যদি 0 অথবা 5 থাকে, শেষের অঙ্ক কি থাকবে 0, শেষের অঙ্ক 0 অথবা কি 0 অথবা 5। দেখো একটু মাথায় রাখো, শেষের অঙ্কটা যদি 0 থাকলে কিন্তু আমাদের 2 দ্বারা বিবেচ্য আমরা জানছি, আর শেষের অঙ্কটা শুধু 5, আবার বুঝছো না 5 মানে বিজোড়, তাহলে সব বিজোড় থাকলেই মনে হয় 5 দ্বারা বিবেচ্য হবে, সেটা না কিন্তু। তাহলে শেষের অঙ্কটা 0 অথবা 5, তাহলে 5 7 0 এটা কত 570। এরকমের সর্বশেষের যত বড় সংখ্যা থাকুক তুমি সর্বশেষেটা দেখবা 0 আছে কিনা, 0 থাকলে অবশ্যই 5 দ্বারা বিবেচ্য হবে। আর যদি শেষে কত থাকে 5 থাকে, 5 8 9 5, এখানে 5895, শেষে কত আছে 5 আছে, অতএব এটা 5 দ্বারা বিবেচ্য হবে। এটা কিন্তু 2 দ্বারাও বিবেচ্য হবে, শেষে 0 আছে। এরপরে এটা 3 দ্বারাও হইতে পারে, দেখো অঙ্ক কয়টার যোগফল করো, 7 5 কত 12, 12 আর 0 যোগ করলে এটা 3 দ্বারাও বিবেচ্য। একই সংখ্যা 2 দ্বারা হইলে যে 3 দ্বারা হবে না বা 5 দ্বারা হবে না সেটা না, কিন্তু তুমি আলাদা আলাদা ভাবে জানলা যে 2 দ্বারা কোনটা দ্বারা কোন সংখ্যাগুলো বিবেচ্য, 3 দ্বারা কোন সংখ্যাগুলো বিবেচ্য, 4 দ্বারা কোন সংখ্যাগুলো বিবেচ্য, 5 দ্বারা কোন সংখ্যাগুলো বিবেচ্য, কি আলাদা আলাদা ভাবে আমরা জানছি না। এরপরে আমরা জানবো 6 দ্বারা কোন সংখ্যাগুলো বিবেচ্য। কোনটা
6 দ্বারা। তাহলে 6 দ্বারার হিসাব হইছে একদম সহজ। 6 দ্বারা যদি আমরা বিভাজ্য করতে যাই তাহলে আমরা 6 এর কিন্তু 3 দুগুণে 6 আমরা বলতে পারি। তাহলে 6 এর আমরা কত কত গুণ করলে 6 হয়? 3 গুণ 2। এখান থেকে একটু মনে রাখবা 6 দ্বারার সময় আমরা হিসাব করবা, এটা না হইলেও চলে, কারণ আমাদের যেটা লাগে আমি বলে দেব যে 6 দ্বারা বিভাজ্যটা হইছে যে আমরা 6 এর কি লিখতে পারি? 6 সমান সমান 3 গুণ 2 না? একটু বলি, তাহলে 6 দ্বারার সময় তুমি দেখবা যেটা 3 দ্বারা এবং 2 দ্বারা, প্রথমে দেখবা 2 দ্বারা বিভাজ্য কিনা, এরপর আবার টেস্ট করব এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। একই সংখ্যা 2 দ্বারাও হতে পারে, 3 দ্বারাও হতে পারে। যদি দেখো ওটা 2 দ্বারাও বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য, তাহলে বুঝবা কি ওইটা 6 দ্বারা, 3 দুগুণে 6 দ্বারা বিভাজ্য হবে। কি বুঝতে পারছো? অর্থাৎ 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে, দুইটা দ্বারা কিন্তু বিভাজ্য হতে হবে, একটা দ্বারা হলে হবে না। বিভাজ্য হলে এই কথার অর্থ কি? 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, আর কত আমাদের 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। যদি 2 এবং 3 দুইটা দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আশা করি তোমরা বিভাজ্যতা শব্দটা বুঝতে পারছো। চেষ্টা করলাম একটু বোঝানোর জন্য, কিন্তু আমি যতই বোঝানোর জন্য চেষ্টা করি, তোমরা যদি মনে রাখার চেষ্টা না করো তাহলে কোন টিচারেরই শত চেষ্টাও কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ঠিক না কথা না? তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। তুমি নিচের ক্লাসে যা পড়ে আসছো, উপরের ক্লাসে ওঠার পরে ওই বইটা থেকে আবার একটু পড়বা, তখন দেখবা তোমার ধারণাটা কি হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে নাকি? তাহলে আমরা বিভাজ্যতা শব্দটা কিন্তু আমরা পাইলাম যে বিভাজ্যতা বলতে বোঝায় কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকবে না, ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসবে, ওইটাকে বলা হয় বিভাজ্যতা। এই বিভাজ্যতা আমরা কত কত সংখ্যা দ্বারা শিখছি? আমরা শিখছি 2 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা, 4 দ্বারা বিভাজ্যতা, 5 দ্বারা বিভাজ্যতা, 6 দ্বারা বিভাজ্যতা, তারপর শিখছি আমরা 9 দ্বারা বিভাজ্যতা। তাহলে আমাদের বেশি দরকার হবে কি কি? আমার বেশি দরকার হবে 2 দ্বারা, 3 দ্বারা এবং 5 দ্বারা। এইটা কিন্তু তুমি ক্লিয়ার মাথায় রাখবা। 2 দ্বারা কোন সংখ্যারে ভাগ করলে মেলে, 3 দ্বারা কোন সংখ্যারে মেলে, 5 দ্বারা কোন সংখ্যারে মেলে। 2 দ্বারা যে সকল সংখ্যা শেষে শূন্য অথবা কি আছে, জোড় আছে, 3 দ্বারা অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করলে মেলে তাহলে ওই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করলে মেলবে, অঙ্কগুলোর যোগ করলে যে সংখ্যা হবে সেটাকে যদি 3 দ্বারা মেলে। আর 5 দ্বারা এসে শেষের অঙ্কটা যদি শূন্য অথবা কি হয়, 5 হয়। আশা করি বিভাজ্যতা নিয়ে আমার আর কোনো আলোচনা লাগবে না। এখন আমরা দেখব গুণনীয়ক ও গুণিতক কি। এবার আমরা আসি গুণনীয়ক ও গুণিতক। তাহলে গুণনীয়ক এবং গুণিতকের আলোচনায় আমরা প্রথমে গুণনীয়ক আর গুণিতক, তাহলে আমরা একটা সংখ্যা নেই। আমরা একটা সংখ্যা নিলাম কত, তোমার 6 একটা সংখ্যা নিলাম। এখন এই 6 এর গুণনীয়ক আমরা একটা উদাহরণ দিলেই তোমরা গুণনীয়ক গুণিতক বুঝে ফেলবা। তাহলে গুণনীয়ক বলতে আসলে কি বুঝাই? গুণনীয়ক বলতে বোঝায় এই যে 6 এর গুণনীয়ক এবং গুণিতক। আমি একটু এখানে লিখি, তারপর একটু তোমাদের বলি, আলোচনা করি, সহজ হয়ে যাবে। বিস্তারিত ব্যাপক সময় নষ্ট করার দরকার নাই এখানে। তাহলে আমি যদি লিখি 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক, গুণনীয়ক, 6 এর গুণনীয়ক। আমি আগে সংখ্যাগুলো লিখি, কিভাবে হচ্ছে সেটা দেখাই। যে কোনো সংখ্যার জন্য তুমি গুণনীয়ক এবং গুণিতকটা বাইর করতে পারো, যে এটা গুণনীয়ক না। 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক আমি লিখলাম কত, 1 2 3 6। এখন কিভাবে এই 6 এর গুণনীয়ক হইছে, এরপরে আমরা লিখি 6 এর গুণিতক। 6 এর কি, তোমরাও কিন্তু এরকম লিখবা, গুণিতক। 6 এর গুণিতক 6, তারপরে 12 18, তারপরে 24, এই যে ডট ডট দিলাম, ডট ডট। এইবার দেখো, তাহলে আমি কি করলাম, একটা সংখ্যা নিলাম, তোমাকে আমি গুণনীয়ক এবং গুণিতক বুঝাইতে চাইতেছি। তাহলে এইটা বুঝানোর জন্য সর্বপ্রথম আমি কি করলাম, কিছুই বুঝাইলাম না, একটা সংখ্যা লিখলাম। সংখ্যাটা লিখে আমি করলাম কি, 6 এর গুণনীয়ক সমান সমান, তার মানে আমি 6 এর গুণনীয়ক লিখছি 1 2 3 6। এখানে কয়টা গুণনীয়ক, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু এখানে কিন্তু 4টি গুণনীয়ক পাইছি, 4টি, ঠিক না? আর এইখানে আমি গুণিতক লিখতে চাই, কি লিখছি 6 12 18 24 ডট ডট দিছি। এখানে কয়টি বন্ধুরা, তুমি বলবা 4টি? না বন্ধু, এই যে ডট ডট দিছি তার মানে কি 24 এর পর আরো আছে, তারপরে আরো আছে, আরো আছে, মানে শেষ নাই। তার মানে আমি দেখলাম কি 6 এর গুণিতক যে কোনো সংখ্যার, শুধু 6 এর না, তুমি একটা মাথায় রাখবা যে যে কোনো সংখ্যার গুণিতকের কোনো শেষ নাই, কিন্তু গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট। এইটা প্রথমে বুঝতে হবে তোমার। তাহলে এখন আমরা দেখি আসলে গুণনীয়ক যে লিখলাম 6 এর গুণনীয়ক 1, এটা আসলে 1 কি,
এক দ্বারা তুমি যদি 6 রে ভাগ করো, ওই যে নিঃশেষের বিবেচ্যতা বুঝাইছি, তাহলে এক দ্বারা ভাগ করো, এক দ্বারা তো যে কোনো সংখ্যারে ভাগ করলে মেলে, তাহলে এক দ্বারা যদি আমি 6 রে ভাগ করি, দেখো একটু দেখাই দিই, তাহলে কত হয়, এক কয়বার যাইবে, 6 একে 6 হবে নাকি 0, তাহলে ভাগফল হবে কত 6, তাহলে ভাগ করলে কি বিবেচ্য হয়ে গেছে, ভাগশেষ নাই, নিঃশেষে বিবেচ্য, এর জন্য আমার বিবেচ্যতা দরকার। তাহলে এখন দেখো 2 দ্বারা যদি ভাগ করো, 2 দ্বারা এটারে ভাগ করলে কত হবে, তুমি দেখো মিলাও, 2 দ্বারা ভাগ করলে হবে 3, আর যদি 3 দ্বারা ভাগ করো তাহলে হবে 2, ভাগফল ভাগশেষ থাকবে না, 6 দ্বারা ভাগ করলে হবে কি 1। আর এই যে দেখো 1 2 3 6 ছাড়া অন্য কোন সংখ্যা আছে কিনা যে যেটা দ্বারা আমরা 6 রে ভাগ করলে কি হবে, মিলে যাবে, নিঃশেষে বিবেচ্য হবে, আছে নাই বন্ধুরা। এর জন্য যে সকল সংখ্যা দ্বারা তোমার এই 6 রে ভাগ করলে কি হবে, নিঃশেষে বিবেচ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না, ওই সকল সংখ্যাগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক। কথা ক্লিয়ার? এইবার আমরা আসি গুণিতক। আমি যে 6 এর কিছু গুণিতক লিখছি, কি লিখছি, 6 লিখছি, 12 লিখছি, 18 লিখছি, 24 লিখছি, ঠিক না? এরপর আরো আছে, এর পরেরটার কত তোমরাই বলবা, দেখো তোমরাই পারবে এর পরের কথাগুলো কি কি আছে। তাহলে আমি দেখো এটার মধ্যে পার্থক্য কি দিই, আমি কি 6 দিয়ে 6 রে ভাগ করলে মেলবে, কিন্তু 12 দিয়ে যদি 6 রে ভাগ করি তাহলে মেলবে, যদি আমি ওই গুণনীয়কের মতো হিসাব করি মেলবে না বন্ধু, এখানে উল্টোটা, অর্থাৎ আমি যদি এই 6 দিয়ে এই 6 রে ভাগ করি মেলবে, এই 6 দিয়ে 12 রে ভাগ করলে নিঃশেষে বিবেচ্য হবে, ভাগফল 2 হবে, 6 দিয়ে 18 রে ভাগ করলে মিলে যাবে। তাহলে কি করছি, গুণিতক এমন কিছু সংখ্যা, ওই গুণিতক গুলোরে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিবেচ্য হবে। আর গুণনীয়ক হচ্ছে এমন কিছু সংখ্যা, গুণনীয়ক গুলো দ্বারা ওই সংখ্যারে ভাগ করলে কি হবে, নিঃশেষে বিবেচ্য হবে। দুইটা কথা মাথায় ক্লিয়ার রাখতে হবে কিন্তু, যে গুণনীয়ক হচ্ছে এমন কিছু সংখ্যা, অর্থাৎ যার গুণনীয়ক তুমি বাইর করছো ওই সংখ্যাটাকে গুণনীয়ক গুলো দ্বারা ভাগ করলে মিলবে। আর গুণিতক হইছে এমন কিছু সংখ্যা, তুমি যার গুণিতক বাইর করছো ওই সংখ্যাটা দ্বারা ওই গুণিতক গুলোরে ভাগ করলে কি হবে, নিঃশেষে বিবেচ্য হবে। দুইটা মূল্যবান কথা, গুরুত্বপূর্ণ কথা, আশা করি বুঝতে পারছো। আমি আবার একটু বলি, অর্থাৎ একটা সংখ্যার গুণনীয়ক হইছে ওই সকল সংখ্যা, যে সকল সংখ্যাগুলো দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করলে নিঃশেষে বিবেচ্য হবে। আর ওই সংখ্যাটার গুণিতক হইছে ওই সকল সংখ্যা, যে সংখ্যাগুলোরে তোমার ওই যার গুণিতক বাইর করছো ওইটা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিবেচ্য হবে। তা গুণিতকগুলোরে 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিবেচ্য, এই 12 রে তোমার 6 দ্বারা ভাগ করলে এগুলো। এখন আশা করি বুঝতে পারছো যে গুণনীয়ক আর গুণিতক কি। যদি বলা হয় 8 এর গুণনীয়ক কি হবে, তাহলে 8 এর গুণনীয়ক 8 রে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে, 1 দ্বারা মেলে, 2 দ্বারা মেলে, 4 দ্বারা মেলে, 8 দ্বারা মেলে। অতএব 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। যদি বলে 8 এর গুণিতক কি, তাহলে 8 দ্বারা কোন কোন সংখ্যারে মেলে, 8 দ্বারা মেলে 8 রে, 8 দ্বারা মেলে 16 রে, 8 দ্বারা মেলে 24 রে, তাহলে 8 16 24, এরপরে কত রে মেলে, 32 রে মেলে। এই সংখ্যাগুলোকে বলা হয় গুণিতক। কার? 8 এর গুণিতক। আশা করি তোমরা গুণনীয়ক এবং গুণিতক বুঝতে পারছো। তারপরে একটা সংক্ষেপে কথা বলবো, যে তুমি গুণিতক শব্দটা আর গুণনীয়ক শব্দটা এলোমেলো হয়ে যেতে পারে, যে গুণনীয়ক কোনগুলো যেগুলো দ্বারা ভাগ করলে মেলে, না গুণিতক যেগুলো দ্বারা ভাগ করলে মেলে, সংখ্যাটারে এলোমেলো হয়ে যেতে পারে। এর জন্য আমি তোমার বলি, দেখো গুণিতকে কিন্তু আমি আসলে কি লিখছি, 6 এর গুণিতকে 6 বারের কিন্তু নামটা লিখছি, 6 একে 6 6 দুগুণে 12 3 6 18, আমার কোনো চিন্তাটাও লাগে নাই, 6 বারের নামটা লিখলেই হয়। তাহলে একটা হইছে তোমার নামতা, তাহলে নামতা লিখতে কিভাবে বানালে কি, নামতা, তাহলে নামতার মধ্যে কিন্তু ত শব্দটা আছে না নাই, গুণিতকও কিন্তু ত আছে। তাহলে তখন তুমি এইখান থেকে মাথায় রাখবা যে আমরা নামতা বলতে কি বুঝি, নামতা বলতে বুঝাইবে গুণিতককে। কিভাবে মনে রাখলাম, অর্থাৎ নামতার মধ্যে ত আছে, গুণিতকের মধ্যে ত আছে। তাহলে একটা কথা ফিক্সড, কোন সংখ্যার গুণিতক মানে হচ্ছে ওই সংখ্যার নামতা। আমি যদি 12 গুণিতক কেউ বের করতে বলে, আমি 12 করে নামতা বলবো, 12 একে 12, তাহলে 12 একটা গুণিতক, 12 দুগুণে 24, তাহলে 24 একটা গুণিতক, 3 12 কত 36, 36 একটা গুণিতক। আশা করি বুঝতে পারছো, সহজ কথাটা মনে রাখবা, কারণ গুণনীয়ক এবং গুণিতক একটু এলোমেলো হয়ে যায়। তুমি যদি গুণিতকটা ফিক্সড করতে পারো যে ওই গয়কারের নামটা করলে গুণিতক হবে, তাহলে গুণনীয়কটা হবে, তাহলে ওইটারে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে মেলে, তাহলে তুমি ওই যে বিবেচ্যতা জানলে কিন্তু তুমি হিসাব করতে পারবা যে এটা দ্বারা এটা বিবেচ্য, অতএব এটা হচ্ছে এটা কি গুণনীয়ক। ঠিক আছে? তাহলে গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে একটু আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছো। একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। এটা বারবার দেখবা, বোঝার চেষ্টা করবা, অন্য একটা সংখ্যা নিয়ে তুমি তারপরে দেখবা যে আমি পারি কিনা গুণনীয়ক এবং গুণিতক। এরপরে আমরা মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। এখন
আমাদের এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বোঝার জন্য আবার তোমার গুণনীয়ক গুণিতক মানে বিশেষ করে গুণনীয়ক দরকার। আবার গুণনীয়ক আর গুণিতক বাইর করার জন্য কিন্তু আমার বিবেচ্যতা দরকার। এর জন্য তোমাকে আমি সিরিয়াল ভাবে বিবেচ্যতা বুঝেছি, গুণনীয়ক গুণিতক বুঝেছি, এবার মৌলিক ও যৌগিক সংখ্যা বুঝাবো। মৌলিক এবং যৌগিক সংখ্যা যদি তোমাকে বুঝাতে যাই তাহলে তোমার সবার আগে বুঝতে হবে তাহলে সংখ্যাগুলো আমাদের ওই যে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যাও কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলছিলাম না, তোমার এক থেকে শুরু করে দেখো এই যে এক, তারপরে কত আবার একটু লিখি 2 3 4 5 6 7 ডট ডট দিয়া, এরপরে যদি আমরা সামনে আরো আগাই তারপরে আমি যদি আরো বেশি লিখি তোমার 15 16 17 এইভাবে যে সংখ্যাগুলো হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন এই সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা কোনগুলো? আমরা মৌলিক সংখ্যার হিসাবে তুমি জানবা যে মৌলিক সংখ্যায় গুণনীয়ক থাকবে দুইটা। এইটা একটু আমি এখানে লিখি, তোমরাও খাতায় লেখো। মৌলিক সংখ্যা এই কথাটুকু মাথায় রাখলেই তাহলে তুমি বুঝতে পারবা যে মৌলিক সংখ্যা কোনগুলো। মৌলিক সংখ্যায় গুণনীয়ক দুইটি, গুণনীয়ক দুইটি, এটা দিয়ে মাথায় রাখবা। দুইটা কি কি? একটা হচ্ছে এক আর একটা ওই সংখ্যা, এক দুইটি, তাহলে কি হবে এক এবং কি এবং ওই সংখ্যা। কি রকমের দেখো, অর্থাৎ আমি যদি এখানে দেখো 2 আছে বা 5 আছে, আমি তো এখানে দেখাই 5, 5 এর গুণনীয়ক কি কি তুমি যদি চিন্তা করো, 5 রে কত কত দ্বারা ভাগ করলে মেলে, কিছু আগে তোমার গুণনীয়ক শিখাইলাম না? তাহলে 5 রে মেলে 1 দ্বারা আর মেলে কত দ্বারা 5 দ্বারা। তাহলে দেখো আমি বলছি যে গুণনীয়ক হবে দুইটি, তাহলে 5 এর গুণনীয়ক কিন্তু দুইটি, কি একটা 1 আর একটা কত 5। আমার কি ভাগ করে দেখান লাগবে তোমাদের? অবশ্যই না। তাহলে আমি 5 রে 1 দ্বারা ভাগ করলে মেলে আর 5 দ্বারা মেলে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মেলে না, অর্থাৎ নিঃশেষে বিবেচ্য হয় না। ওই যে বিবেচ্যতার কথা বললাম, বিবেচ্য না। তাহলে এখানে 1 এবং 5 হচ্ছে কি তোমার এই 5 এর গুণনীয়ক। এর জন্য বলা হয়েছে মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকবে দুইটা। দুইটা কি কি? 1 থাকবে সবসময়ের জন্য 1, 1 দ্বারা সব সংখ্যারই ভাগ করলে মেলে, না বললেও চলে, দেখছো? এবং ওই সংখ্যা, ওই সংখ্যা মানে যার গুণনীয়ক তুমি বাইর করবা তার, অর্থাৎ ওইটা, ওই যে 5, যেমন 5 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং কত 5, এবং এর জন্য এই 5 কে বলা হয় কি মৌলিক সংখ্যা। কিন্তু তুমি যদি 6 বলো 6, তাহলে যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি হবে? যৌগিক সংখ্যা এইভাবে তোমার একটু মাথায় রাখো। যৌগিক সংখ্যা হইছে গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোন সংখ্যা থাকবে। গুণনীয়ক এরকম লেখো, গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও, এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা থাকবে, অন্য বেশি থাকবে, এক বা একাধিক তোমার বেশি থাকবে, অন্য সংখ্যা থাকবে, সংখ্যা থাকবে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এখন আমরা একটু দেখি আমার কি লিখছি, আমার এটা সংক্ষেপে তোমার মাথায় রাখার জন্য তুমি কিন্তু খাতায় নোট করে নেবা যে আমাদের মৌলিক সংখ্যা হইছে যে সংখ্যার গুণনীয়ক দেখবো আমরা কত, গুণনীয়ক দুইটা থাকবে। কয়টা? দুইটা। একটা হইছে কত, একটা হইছে 1 আর একটা হইছে ওই সংখ্যাটা, ওইটাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 5 মৌলিক সংখ্যা। যদি তুমি 3 এর কথা চিন্তা করো, 3 রে 1 দ্বারা ভাগ করলে মেলে আর 3 দ্বারা 3 মৌলিক সংখ্যা। 7 এর কথা চিন্তা করলে 7 রে 1 দ্বারা মেলে আর 7 দ্বারা অন্য কোনো সংখ্যা না। কিন্তু 6 এর যদি তুমি চিন্তা করো, 6 এর গুণনীয়ক কিন্তু 1 দ্বারা মেলে, 2 দ্বারা মেলে, 3 দ্বারা মেলে, আবার 6 দ্বারা মেলে। তাহলে 1 আর ওই সংখ্যা তো আছেই নাকি? ওই যে বলা হয়েছে যে গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা থাকবে। তাহলে অন্য কিন্তু 2 আছে আর কি আছে আমার 3 আছে। তাহলে এর জন্য এই 6 কে বলা হয় যৌগিক সংখ্যা। এই সংখ্যার, এই মৌলিক যৌগিক সংখ্যার আলোচনা তোমার আগেও ছিল, আমি একটু রিভিশন দিলাম। মৌলিক সংখ্যা হইছে গুণনীয়ক দুইটা থাকবে, দুইটা গুণনীয়কের মধ্যে একটা হবে 1 আর একটা হবে ওই সংখ্যা, এছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না। আর যৌগিক সংখ্যা হইছে এর উল্টোটা, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা থাকবে এবং কি হবে তোমার আরো অন্য যদি একটা দুইটা যাই থাকুক আরো একবার ততোধিক কি থাকবে তোমার গুণনীয়ক থাকবে, ওই 1 এবং ওই সংখ্যা ছাড়া। ওইটা হচ্ছে যৌগিক সংখ্যা। এখন কথা হচ্ছে আমরা যে স্বাভাবিক সংখ্যার যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা শিখলাম, এর মধ্যে 1 কি তাহলে
একটি মৌলিক সংখ্যা না বন্ধুরা, এক মৌলিক সংখ্যা না। আমি কিন্তু বলছি মৌলিক সংখ্যার গুণনীয়ক দুইটা থাকবে, একের গুণনীয়ক কিন্তু শুধু একই, এককে কিন্তু এক দ্বারা ভাগ করলে মেলে। আর অন্য কোন সংখ্যা, তাহলে এখানে এক কিন্তু কি না তোমার মৌলিক সংখ্যা না, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তাহলে কোনটা? ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 রে এক দ্বারাও মেলে, 2 দ্বারাও মেলে। আর একমাত্র জোড় মৌলিক সংখ্যা, অর্থাৎ যত জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা আছে, সবই বিজোড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হয়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর এমন কোনো জোড় সংখ্যা পাবা না যেটা মৌলিক সংখ্যা, কারণ তাহলে ওইটারে এক দ্বারা মেলবে, আবার ওই সংখ্যা মেলবে, আর সকল জোড় সংখ্যারে কি 2 দ্বারা কিন্তু নিঃশেষে বিবেচ্য হয়, 2 দ্বারা মেলে। তাহলে এই জন্য আর ওইটা কি হবে না, মৌলিক সংখ্যা হবে না, কারণ ওই সংখ্যার এক দ্বারা তো মেলবে, আবার যে কোনো জোড় সংখ্যা কিন্তু 2 দ্বারা মেলে। এর জন্য জোড় সংখ্যা একমাত্র একটা জোড় সংখ্যা হচ্ছে মৌলিক, সেটা হচ্ছে 2। মনে থাকবে বন্ধুরা? তাহলে আমরা শিখলাম কি মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। এরপরে আমরা আসবো বর্গ ও বর্গমূল, এরপরে আমরা পূর্ণবর্গ সংখ্যা ও এর ধর্ম, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে বর্গ এবং বর্গমূল বিষয়টা কি এটা একটু দেখব। এখন আমরা বর্গের সংজ্ঞাটা দেখো, তোমার বইতে দেওয়া আছে যে বর্গ বলতে কি বোঝায়, বর্গমূল বলতে কি বোঝায়। একদম সংক্ষেপে যদি আমরা আলোচনা করি, যে বর্গ বলতে আমরা কিন্তু জ্যামিতিতে বর্গক্ষেত্র শিখছি। আমরা যখন বাস্তব তোমার সমস্যা সংক্রান্ত অঙ্ক করব, বর্গাকারে সাজানো, এইখান থেকে দেখবা, তখন আমার বিস্তারিত আবার আলোচনা করব। আমরা জ্যামিতিতে শিখছি বর্গক্ষেত্র কাকে বলে, এইখান থেকে একটু ধারণা বর্গক্ষেত্র, আমি এখান থেকে বিস্তারিত আলোচনা করব না। বর্গ বলতে কি বোঝায় বা বর্গক্ষেত্র অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ সমান এবং কোণগুলো সমকোণ, এটাকে বলা হয় বর্গ। আর আমরা এই শিখছি কি বর্গের কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখছি, যে বর্গের বাহুর দৈর্ঘ্যের উপরে স্কয়ার, এরকমের কিন্তু আমাদের ছিল। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে, আচ্ছা আমরা বর্গ নিয়ে বিস্তারিত আলোচনা, এখানে বর্গ শব্দটা তোমাদের বইয়ে আছে আগানো বা পরে আলোচনা। আগে আমরা বর্গ শব্দ বলতে কি বোঝায়, কোন সংখ্যার বর্গ বলতে কি বোঝায়। বর্গ বলতে বোঝায় কোন সংখ্যাকে যদি আমরা ওই সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে ওই যে একটা সংখ্যা পাবা ওইটাকে বলা হয় বর্গ সংখ্যা। তাহলে কি রকমের, আমি যদি 3 লিখি, দেখো 3, অথবা আমি যদি লিখি 7, অথবা আমি যদি লিখি 12, তিনটা সংখ্যা লিখলাম, দেখো বর্গ বলতে কি বুঝাইছে। তাহলে 3 রে আমি যদি 3 দ্বারা গুণ করি, অর্থাৎ কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, কি এরকমের না কথাটা। তাহলে 7 কে আমি যদি 7 দ্বারা গুণ করি, 12 রে যদি আমি কত দ্বারা 12 দ্বারা গুণ করি, তাহলে দেখো 3 রে 3 দ্বারা গুণ করলে কি হয়, 3 3 9। 7 রে 7 দ্বারা গুণ করলে কি হয়, 7 7 কত 49, দেখছি আমরা। আর 12 রে 12 দ্বারা গুণ করলে কত হবে, অবশ্যই তুমি গুণ করে দেখবা, 12 রে 12 দ্বারা গুণ করলে হয় 144। এবার আসো বন্ধুরা, আমি তো 3 পূর্ণ সংখ্যা নিলাম, 7 পূর্ণ সংখ্যা নিলাম, তারপরে 12 কি করছে, একটা পূর্ণ সংখ্যা নিয়েছি। এখন আমি বলছি কি যে বর্গ বলতে কি বোঝায়, বর্গ বলতে বোঝাবে যে আমি কোন সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে ওই যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে বলা হয় এই সংখ্যার বর্গ। তার মানে এখন বলো তো, এই যে 3 এর বর্গ, এই যে 9, 3 এর বর্গ কত 9, 7 এর বর্গ কত 49, 12 এর বর্গ কত, 12 বর্গ হইছে 144। তাহলে দেখো তোমরা ছোটবেলায় এই যে শিখছো a গুণ a, 6 এ শিখছো কি হয়, a স্কয়ার হয় না, এতে এতে গুণ করলে। x গুণ x কি শিখছি আমরা, x স্কয়ার। তাহলে এখন আমরা এখানে বলতে পারি 3 গুণ 3, ওইটার সাথে তুলনা করিয়া আমরা এখানে বলতে পারি 3 স্কয়ার, কি বলতে পারি কিনা, ইকুয়াল টু কত 9। তারপরে এটারে কি বলা যায়, 7 স্কয়ার বলা যায় না, কত 49। তারপরে 12 গুণ 12, তার মানে কি 12 স্কয়ার। আর 12 স্কয়ার বলতে এবার বোঝায় 12 গুণ 12, কি নিচে যে মান নির্ণয় করছি আমরা ষষ্ঠ শ্রেণীতে। 7 স্কয়ার বলতে কি বোঝায়, 7 গুণ 7। 3 স্কয়ার বলতে বোঝায় কি 3 গুণ 3। এর জন্য বলা হয়েছে যে আমরা সাধারণত বর্গ বলতে বোঝাই স্কয়ার, কে আমরা বলি কি বাংলায় বলি বর্গ, ইংরেজিতে বলি স্কয়ার। তাহলে কোন সংখ্যার বর্গ বলতেই তখন এখন আমরা বলি কি যে আমি 8 এর বর্গ নির্ণয় করব, তাহলে 8 এর উপরে স্কয়ার দেব। তাহলে 8 এর উপরে স্কয়ার দেওয়া মানেই কিন্তু 8 গুণ 8, ওই 8 কে কি দ্বারা গুণ, 8 দ্বারা গুণ। এর জন্য বর্গ কথাটা আসছে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওই সংখ্যাটা হইছে ওই সংখ্যার যেটা দ্বারা গুণ করছো ওই সংখ্যার বর্গ। তাহলে এখন আমরা একটু বর্গ শিখলাম, সাথে আছে কি আমাদের বর্গমূল। তুমি বর্গ বুঝতে পারলে বর্গমূল বোঝা যায়। কিভাবে বোঝা যায়,
অর্থাৎ তুমি যে সংখ্যার বর্গ সংখ্যাটা যে পাইছো এই কতরে কত দ্বারা গুণ করে পাইছি আমরা 3 দ্বারা গুণ করে পাইছি। অর্থাৎ তাহলে 9টা পাওয়া গেছে কত কত গুণ করে 3 আর 3 গুণ করে, তাহলে ওই 3 হইছে 9 এর বর্গমূল। আবার আসো বন্ধুরা 49 পাওয়া গেছে কত কত গুণ করে 7 আর 7 গুণ করে, তাহলে এই 7 হইছে কি 49 এর বর্গমূল। আশা করি তোমরা বর্গমূল শব্দটাও বুঝতে পারছো। বর্গ বর্গমূল একই সাথে তোমার আসতে আছে যে বর্গ কি আর বর্গমূল কি। তাহলে বর্গ হইছে একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওই সংখ্যাটাকে বলা হয় বর্গ। কার বর্গ? এইখানে 3 এর বর্গ হইছে 9, আর 7 এর বর্গ হইছে 49, আর 12 এর বর্গ হইছে 144। ঠিক ওই রকমের 5 এর বর্গ আছে 25, ঠিক না? আবার উল্টোটা হইছে, অর্থাৎ তুমি কার বর্গ করে, অর্থাৎ কোনটাকে কোন এই 144 সংখ্যাটা পাইছি আমরা কোন কোন সংখ্যা গুণ করে 12 আর 12 গুণ করে, এর জন্য আমরা ওই 12 কে বলবো 144 এর বর্গমূল। এখন বর্গমূলকে কিভাবে লেখে? আমরা এই যে 9 এর বর্গমূল সেটা আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখাই। যে বর্গমূল এই যে রুট চিহ্ন, তোমাদের আমি প্রথমে একটা কিন্তু চিহ্ন রুটের মধ্যে আমি একটা সংখ্যা নিয়ে দেখাইছিলাম। তাহলে এখন দেখো 9 এর বর্গমূল বুঝাইতে যেমন 9 এর বর্গমূল এইটা বুঝাবা কিভাবে? এইটা বুঝাবা 9 এর বর্গমূল কত আমাদের 3, এইটাকে আমরা এইভাবে লিখবো, এই যে রুট বা বর্গমূলের চিহ্ন এটা না, অর্থাৎ বর্গমূল 9, অর্থাৎ 9 এর বর্গমূল সমান সমান কত 3, আমরা এইভাবে লিখবো। তাহলে আমি এখানে তোমার বর্গমূল দেখাইলাম, কিসের বর্গমূল দেখাইলাম? আমি সব পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা নিলাম, 7 একটা পূর্ণ সংখ্যা, 12 একটা পূর্ণ সংখ্যা নিলাম। দেখো বন্ধুরা তোমরা যদি 1.2 একটা সংখ্যা নাও তারে যদি 1.2 দ্বারা গুণ করো তাহলে একটা সংখ্যা আসবে না? দেখো এই যে 1.2 গুণ 1.2, আমরা কিন্তু কথা আছে কোন সংখ্যারে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 1.2 তো একটা সংখ্যা, তাহলে এইটাকে যদি এটা দ্বারা গুণ করি তাহলে একটা সংখ্যা হবে, কি হবে না? ওই সংখ্যাটা কিন্তু এই 1.2 এর বর্গ, কারণ 1.2 গুণ 1.2 তারপরে যে সংখ্যাটা পাইছি আমি এখানে আলোচনা করব না, একটু বললাম যে এটা তখন যে সংখ্যাটা হবে ওইটা হচ্ছে তোমার কি বর্গ সংখ্যা। তাহলে ওই বর্গ সংখ্যার কিন্তু একটা কি আছে বর্গমূল আছে, তাহলে মূলটা কত 1.2, কারণ আমি 1.2 আর 1.2 গুণ করে ওইটা পাইছি। কি বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা এরকম দেখবা যে এখানে একটা দশমিকের সংখ্যা আসবে, ওই দশমিকের সংখ্যারও আমরা বর্গমূল নির্ণয় করব। হয়তো এইটা গুণ করলে কত আসে আমরা একটু দেখি, 1.2 গুণ 1.2, এখানে গুণ করলে কত আসে 2 দুগুণে 4, আবার 2 একে 2, 0, 2 একে 2, 1 একে 1, তাহলে কত আসে দেখো বন্ধুরা 4, তারপরে 2 আর 2 যোগ করলে 4, এখানে 1, এখানে 2টার উপরে 0.12, 1.44, কত আসলে এখানে 1.4 আসছে। তাহলে 1.44, এই যে 1.44 মানে 1.44, এইটাও কিন্তু এই যে একটা বর্গ, মানে একটা বর্গ সংখ্যা, পূর্ণবর্গ না, কিন্তু আমরা পরবর্তীতে শিখব পূর্ণবর্গ সংখ্যা, ওই যে পূর্ণবর্গ সংখ্যা এর ধর্ম এই যে একটা বিষয়, কিন্তু এটা একটা বর্গ সংখ্যা বলতে পারি, কারণ এটা আমি পাইছি কত কত গুণ করিয়া 1.2 গুণ 1.2 গুণ করি। বর্গ সংখ্যার সংজ্ঞায় আমরা বলছি কোন সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি হচ্ছে তার বর্গ সংখ্যা। তাহলে 1.44 এটা একটা কি বর্গ সংখ্যা, কিন্তু এইটার যখন আমরা বর্গমূল বলবো তখন এই যে 1.44 এটার বর্গমূল, এই যে রুট না, বর্গমূল 1.44 ইকুয়াল টু হবে 1.2। আমরা এই 1.44 এর বর্গমূল নির্ণয় করলে 1.2 কিভাবে হয় সেটাও কি করব আমরা নির্ণয় করা শিখব। এখানে শুধু এই দশমিকের ভগ্নাংশের মানে দশমিক ভগ্নাংশের বর্গমূল না, তোমার সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়টাই শুধু বর্গমূল নিয়ে আলোচনা, বিস্তারিত আলোচনা বর্গমূলের। তার মানে আমি একটু তোমাকে প্রথমেই এই ক্লাসটা কি করলাম বর্গমূলের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আর কিছু না। আর এখানে আমরা বর্গমূল নির্ণয় করা শিখবো, এরকমের পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখবো, সেটা পূর্ণবর্গ হইতে পারে আর পূর্ণবর্গ ছাড়াও কিন্তু বর্গ সংখ্যা হইতে পারে। যেমন এইটা এগুলোর আলোচনা আমাদের লাগবে যে পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বোঝায় আর এমনিতে বর্গ সংখ্যা বলতে কি বোঝায়। পূর্ণবর্গ সংখ্যা আর বর্গ সংখ্যার মধ্যে একটু পার্থক্য আছে, যে বর্গ সংখ্যা হচ্ছে যে একটা সংখ্যার উপরে বর্গ করিয়া আমরা যে সংখ্যাটা পাই, কিন্তু স্বাভাবিকভাবে আমরা কি করি ওই বর্গ সংখ্যা বলতে পূর্ণবর্গ সংখ্যাটাই আমাদের হিসাবটা করি। কিন্তু আমরা এখানে বর্গমূল নির্ণয় করা শিখবো কিসের, আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখবো, তারপরে কি নির্ণয় করা শিখবো দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখবো,
তারপরে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা শিখবো। লব ভাগ হর মানে এরকমের যে ভগ্নাংশ আছে, সাধারণ ভগ্নাংশ, তার বর্গমূল নির্ণয় করা শিখবে। এখানে তোমার সপ্তম শ্রেণীতে অধ্যায়টাই হচ্ছে বর্গমূলের অধ্যায়, প্রথম অধ্যায়টা। এর জন্য আমরা এগুলো বিস্তারিত শিখবো। আমি এখানে পূর্ণবর্গ সংখ্যা ও এর ধর্ম নিয়ে আলোচনা করতে চাইছিলাম, আমি এই ক্লাসে আলোচনা করলাম না, কারণ এইখানে একটু কি হয়ে যায়, তোমার এখানে একটু বড় হয়ে যাবে ক্লাসটা, আমার এই পর্বটা বড় হবে। এর জন্য আমি আশা করি যে আলোচনা করছি সেটা তোমরা শেখো। এরপরে আমি আমার পরের পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আলোচনা করব, কিভাবে বর্গমূল নির্ণয় করব, এই কাজ শুরু করব। এরপরে বাস্তব সমস্যার সমাধান কিছু কথা আছে, সেগুলো আমরা শিখবো, তারপরে আমরা পারবো। ঠিক আছে, এটা আশা করি তোমরা আমি যেসব বিষয়ে আলোচনা করছি, দেখো অল্প সময়ের মধ্যে, মানে সময় কম লাগে নাই, অনেক অল্প বিষয় আমরা অনেক সময় নিয়ে একটু আলোচনা করছি, ঠিক না? তাহলে এইটা একটু দেখো। আমি প্রথমে বলছিলাম সংখ্যা, তারপরে বিবেচ্যতা বলতে কি বোঝায়, কত কত দ্বারা নিঃশেষে বিবেচ্য হয়, তারপর গুণনীয়ক ও গুণিতক এইটা কি, তারপরে আমি মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কি, এরপরে বর্গমূল, বর্গ ও বর্গমূল বলতে কি বুঝেছে, বর্গমূলের চিহ্ন হইছে কি রকমের, এই যে এইরকম, এটা বর্গমূলের চিহ্ন, এটা মাথায় রাখবা। তাহলে কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করা মানে 16 বর্গমূল নির্ণয় করছি, তাহলে 16 বর্গমূল এটা দ্বারা বুঝবে, 16 উপরে যদি এই চিহ্নটা দাও তাহলে এটা হচ্ছে 4। এইভাবে এটা শিখছি। তাহলে এইটুক শেখো, এইটুক বারবার দেখো, বোঝো, মনে রাখার চেষ্টা করো। এরপরে আমি পরের ক্লাস, দ্বিতীয় পর্বে আমি বিস্তারিত আলোচনা করব, বর্গমূল নির্ণয় করা শিখবো, এবং তোমরা পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। নিজে সুস্থ থাকবে এবং অপরকে সুস্থ রাখবে। ধন্যবাদ সবাইকে।